আজকের গল্প মরা কাটার ভয়। রচনা মোহনলাল গঙ্গোপাধ্যায়। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলাম তার আসল কারণটা কেউই জানে না। আসলে কাউকেই আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায় ছিল না, বললেও হয়তো কেউ বিশ্বাসই করতেন না। গুরুজনেরা জানেন মরা কাটবার ভয়ে আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছি। পাড়া পড়শিতে ধারণা হয়েছিল আমি অকর্মণ্য ফাঁকিবাজ, সেইটি আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেত না। কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলাম? আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম। কিন্তু আত্মীয়রা যেমন ভাবে ব্যাপারটা ভেবেছিলেন তেমন ভাবে নয়। তাহলে গোড়া থেকেই ঘটনাটা বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটাই আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পিছনে আলমারির মাথায় রেখে দিলাম। বাড়ির কাজের একজন বুড়ি মানুষ, যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। যেদিন থেকে জানতে পারল ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে, সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া সে ছেড়ে দিল। আমি তাকে বললাম, কি হলো গো বুড়ি? বুড়ি বলল, না বাবু, রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। আমি বললাম, কিসের ভয়? বুড়ি বলল, তা জানি না বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ করে, শুনতে পাও না? আমি বললাম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? তো বুড়ি আমার এই কথার উত্তরে ফোঁস করে বলল, এই ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে? বেড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বেড়ালকে কি মাছ ভাত খাওয়াই না? আমি বললাম, হয়েছে বুড়িমা, তোমার কোনো ভয় নেই, এই তো আমি ঘুমোই, কই আমার তো কিছু হয় না। বুড়ি বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, তোমরা বড় বড় ডাক্তার হবে, তোমাদের কথা আলাদা, আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি রাত্রে অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার উপর পেন্সিলে দাগ দিচ্ছি, তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কপালিক টাপালিক কিছু একটা ভাবত নিশ্চয়ই। সে যা হোক, এমনই অস্থি চর্চা করতে করতে শেষে আমাদের শবদেহ চর্চার সময় উপস্থিত হল। ক্লাসের ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক দুজন ছাত্রের জন্য একটা করে মৃতদেহ দেওয়া হলো। ছেলেরা ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিরে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট ডেড বডি পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটায় কোনো ডেড বডিই পাইনি। একটার পর একটা ডেড বডি এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ থেকে আর এক কোণ অব্দি জমা হয়ে উঠতে থাকলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছেলেটাকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হওয়ার আগে চিনতাম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। অজিতের দুই দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন MA পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়ই হবে। দুই বোনের বয়সে তফাৎ বছরখানেক, কিন্তু দুই বোনই বরাবর স্কুল এবং কলেজে একই ক্লাসে পড়ে এসেছে, তাই তারা MA পরীক্ষাও দিচ্ছে একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুব কমই চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নামকরা সুন্দরী, তারাও এই দুই বোনের তুলনায় কিছুই নন। বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতির তুলনা মেলাই ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসে মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই, সেটা মনেই ছিল না। মনে পড়তে হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলাম যে আমার মাথা নিচু হয়ে গেল। সে মাথা আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই দুই দিদি। কতকাল যেন এদেরই সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। অজিতের দিদিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি খবর আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্জিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতিদি প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো, সেদিনই রাত্রের ট্রেনে দুই বোন চলে গেলেন মিরাটে।
কথা দিয়ে গেলেন ফিরে এলে তারা আমাদের বাড়িতে যাবে। তারপরই ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেবই পাওয়া গেল না। প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হসপিটালে থেকে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তাঁর একটি চোখ আর নেই। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনাও যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ থেকে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদির বা প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার কোনো প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন করে অস্থিবিদ্যার চর্চা হচ্ছে তাতেই সে মনোযোগ দিল। কলেজের প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। অজিত আমাকেও বলে দিল এই নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কতদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না, এসবের পরে অজিতের উপর আমার একটা মস্ত টান হয়ে উঠল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতাম, লেখাপড়াও করতাম প্রায় একই সঙ্গে। দুজনে মিলেই অস্থিবিদ্যা চর্চা করতাম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতাম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটা ডেড বডি পাবো যার ত্বক, পেশি আর শিরা উপশিরাগুলোকে আলাদা করে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থ বিদ্যের সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা ডেড বডি না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। অন্য ছাত্রদের শবচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতাম বটে, কিন্তু তাতে মন উঠত না। সে বছরে কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একটা করে হাত। অজিতকে তাই আমি বলতাম, ওরে একটা পুরো মানুষ না পাওয়া যাক, একটা ছেঁড়া হাতও জোটে না আমাদের ভাগ্যে। অজিত বলতো, এতই যদি তোর তারা, কাট তবে আমারই একখানা হাত কাট। এভাবেই চলছিল। একদিন দুটো ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটা ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা ডেড বডি এসেছে। আমি তো লাফিয়ে উঠলাম। এতদিন অপেক্ষা করে থাকার পর এতে শুধু ডেড বডি নয়, হাতে যেন আকাশের চাঁদ পেলাম। আমরা দৌড়ে গিয়ে ডেড বডিটা দেখে এলাম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত। ঘরের অন্যান্য ডেড বডির মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললাম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? তার উৎসাহ কম দেখে আমি তাকে বললাম, অজয় তুই বরং আজ বাড়ি যা, তোর শরীরটাও ভালো নেই, ভালো করে ঘুম দে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু একটু আঁচড়ও পারি তো দেব। তারপর কাল থেকে দুজনে একেবারে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে তৈরি হয়ে নিলাম ডিসেকশন শুরু করার জন্য, যেন কোনো উৎসবে যাচ্ছে। তারপর কাটাকুটি যন্ত্রের বাক্সটা বগল দাওয়া করে চললাম ডেড বডির ঘরের দিকে। তখন বিকেলের শেষ, সন্ধে নামতেও খুব দেরি নেই। অন্য স্টুডেন্টদের দিনের বেলাতেই নিজেদের কাজ সেরে নিয়েছিল। ডেড বডির ঘরে কেউই ছিল না, ঘর খালি। শুধু দেখলাম আমাদের ডেড বডির টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হসপিটালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রী টাত্রী হবেন, কিন্তু যেরকম ভাবে নিচু হয়ে তিনি এক মনে ডেড বডিটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমন ভাবে মরাটার মধ্যে দেখবারই বা কি আছে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেল। আমি দেখলাম মহিলাটির মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখবো বলে আশা করিনি। হঠাৎ করে তাই কিছু বলতেও পারলাম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই ডেড বডিটা পড়েছে? আমি বললাম, হ্যাঁ, কেন বলুন তো? সেই মহিলা আমাকে বললেন,
আপনাকে একটা অনুরোধ করছি, এই ডেড বডিটা আপনি কিছু করবেন না। কোথাও মনে হচ্ছে একটা কিছু ভুল হয়েছে। আসলে এটা কোনো বেওয়ারিশ ডেড বডি নয়, আমারই এক রিলেটিভের দেহ। কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই ডেড বডি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে আপনি প্লিজ হাত দেবেন না। এই বলেই সেই মহিলা খুব ব্যস্ত হয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন, বোধহয় হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। আমার ইনস্ট্রুমেন্ট বক্স হাতে নিয়ে আমি স্তব্ধ হয়ে খানিকক্ষণ বসে রইলাম। তারপর হতাশ মনে ঘর থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললাম আমি অজিতকে খবর দিতে। হাতে ডেড বডি পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন তার বাড়ির মধ্যে ঢুকলাম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন অজিত এখনো বাড়ি ফেরেনি। একটু পরেই অজিত ফিরল, ভিজতে ভিজতে। তার এই ভেজার জন্য সে আমার কাছে বকুনি খেল। অজিতের মাও বেশ করে তাকে বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই একটু আড্ডা টাড্ডা মেরে ফিরলাম, এবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় শুতেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে ছোট্ট করে সেদিনের ঘটনাটার উল্লেখ করে বললাম, আবার কতদিনে একটা ডেড বডি পাই দেখ। অজিত বলল, দুঃখ করিস না, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, আর এ তো একটা ডেড বডি। অজিতকে বিশ্রাম করতে বলে সেদিনের মতো তার বাড়ি থেকে আমি বেরিয়ে এলাম। মনটা বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকারী কে যেন হাত দিয়েছে, তাই যেমন বিরক্ত বোধ করছিলাম তেমনি আবার সেই মহিলাটির দুঃখক্লান্ত মুখের কথা মনে করে মায়াও হচ্ছিল। আহা, বেচারার কোন রিলেটিভের দেহ, তার সদ্গতি না হলে তিনি বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি ওই দেহটার সন্ধান পেলেন সেইটি আশ্চর্য। নিশ্চয়ই অনেকদিন ধরে ওত পেতেছিলেন, যেমনই টেবিলে লাশ আসা আপনি এসে ছোঁ মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন, বর্ণহীন, শুকনো, কঠিন ডেড বডি, একে চিনতে পারলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। সেদিন নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে কোন রকমে ভাত গুঁজে কলেজে গেলাম। প্রথমেই খোঁজ নিলাম যে ডেড বডিটা আমি কালকে দেখেছিলাম সেটা টেবিল থেকে সরানো হয়েছে কিনা, আর কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলাম, শুনতে পেলাম সেই ডেড বডি কেউই দাবি করতে আসেনি। শুনলাম এতদিন পরে এই ডেড বডি দাবি করবার কারোরই নাকি অধিকার নেই। সেই সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে, আর ডেড বডি এত বিকৃত হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করা অসম্ভব, করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খুব খারাপ লাগলো। গতকালের মহিলার জন্য খুব দুঃখ হচ্ছিল। ডেড বডিটা শুনলাম পাওয়া গিয়েছিল বিহারের কোন একটা এরিয়ায়। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর ডেড বডিটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়, কিন্তু সেখানে ডেড বডির কোনো প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য স্টুডেন্টরা ডিসেকশন রুমে গেল, কিন্তু পাছে গতকালে সে মহিলা আবার আসেনি ভেবে আমি গেলাম না। কিন্তু সারাদিনই সেই মহিলার কোনো খোঁজ পেলাম না। আমি তখন এই ভেবে নিশ্চিন্ত হলাম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরো একবার খোঁজ নিলাম যে কেউ এসেছিলেন কিনা। শুনলাম আসেননি। ডেড বডিটা কাটতে পারি কিনা জিজ্ঞেস করাতে উত্তর পেলাম আলবাত পারি। ওই দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের ডিসেকশন ডিপার্টমেন্টের।
আর কারণ নয়। এই শুনে আমার আবার সেই ডেড বডি কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলাম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অন্তত 2-1টা আঁচড় মেরে আজই কাজটা আরম্ভ করে দেওয়া যায়। এই ভেবে ডিসেকশন রুমে গিয়ে ঢুকলাম। সেদিনও স্টুডেন্টরা যে যার মতো কাজ শেষ করে চলে গিয়েছিল। পুরো ঘর খালি। মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢোকবার সঙ্গে সঙ্গে দেখলাম, কি আশ্চর্য, আজও সেই মহিলা সেই ডেড বডিটার কাছে একটা উঁচু টুলের উপর বসে রয়েছেন। সেই মহিলা আমাকে ঘরে ঢুকতে দেখেছিলেন। মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এই ডেড বডি আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন কোনোভাবেই না ছুঁয়ে। আমি খুব অবাক হয়ে বললাম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একবার নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এই ডেড বডি অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচন্ড ধাক্কা খেলাম। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলাম। দেখলাম সেই মহিলা খুব তাড়াতাড়ি সেই ঘর ছেড়ে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললাম, আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, আমি অজিতের মাসি। তার মানে আমি তো অজিতের কাছে শুনেছিলাম অজিতের দিদি প্রকৃতি এবং তার মাসি দুজনেই সেই ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। একা আমি কলেজের রিসেপশন রুমের মধ্যে। আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলাম তার মতো সুন্দরী পৃথিবীতে আর নেই। সেই শীতের সন্ধ্যাবেলায় কপালের ঘাম মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। কি করা যায় এখন? যা দেখলাম, যা শুনলাম তাকে বিশ্বাস করবো না, ভুয়ো বলে উড়িয়ে দেবো। ভুয়ই হোক আর সত্যিই হোক, অজিতকে ওই মরা ছুটি দেওয়া ঠিক হবে না, আর আমিও ছোব না। সোজা গেলাম অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতো। তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধহয়। সুনীতি ঘরে আছে। অন্ধকারাচ্ছন্ন ঘর। বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে গেলাম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটায় আবছা আধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলাম। অজিত ঘুমোচ্ছে। বুকের উপর একটা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে, কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে কে? না, সুনীতি দি তো নয়, হয়তো এ তো প্রকৃতি দি। স্পষ্ট হুবহু ঠিক সেই দিনের মতো অজিতের সেই চোর দিয়ে যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিলেন। মাথাটা কেমন ঘুরিয়ে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলাম। যখন অজিতের মাথার কাছে এলাম তখন দেখলাম সুনীতি দিয়ে দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললাম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি এখন যাই, কালকে আবার আসবো। সুনীতি দিয়ে কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন। তার পরদিনই আমি বাড়িতে বললাম, আমার দ্বারা ওই মরা কাটা চলবে না, আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। প্রথমটায় খুব আপত্তি উঠল, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাই যখন বুঝলেন যে আমাকে টলানো যাবে না, তখন বললেন, যা খুশি কর। আমিও সেই দিনই কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমার নাম কাটিয়ে এলাম। প্রিন্সিপাল একটু অবাক হয়ে কারণ জানতে চাইলেন। আমি সংক্ষেপে বললাম, আমার ভালো লাগছে না। এ নিয়ে আর কোনোই কথা হলো না। অজিতের অসুখ কিন্তু বেড়ে চলল। তার এমন অবস্থা হলো যে আজ যায় কি কাল যায়। শেষ অবধি বহু ডাক্তার দেখিয়ে তাকে কোনো মতে বাঁচানো হলো। বহুদিন ভুগিয়ে যখন সে সেরে উঠল, তখন কলেজের ছুটি। নতুন সেশন কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। আমি তো আগেই কলেজ ছেড়ে দিয়েছি। এতদিন পর অজিতকে আমি কলেজ ছেড়ে দেবার কথাটা বললাম। সে শুনে বলল, কেন রে, কি হয়েছিল? আমি তাকে বললাম, না, ওই মরা টরা কাটা আমার দ্বারা আর হবে না। অজিত একটু অবাক হয়ে বলল, সে কি রে, তোরই তো অত উৎসাহ ছিল, মরা কাটার জন্য শকুনের মতন বসে থাকতিস।
মনে নেই? বিষয়টা নিয়ে আলোচনা করবার আমার আর কোনো ইচ্ছে ছিল না। তাই ওকে বললাম, এই শোন, যা হবার হয়ে গেছে, এবারে অন্য কিছু একটা বিষয় নিয়ে পড়ব। অজিত বলল, তুই একা কেন? আমিও তবে ডাক্তারি পড়া ছাড়লাম। আমি বললাম, বাহ, সেটা কেন? আমার নয় মরা কাটতে ভয়, তুই ছাড়বি কেন? অনেক বোঝানোর পর অজিত শেষটা রাজি হল। বলল, যাক, তবে তোর কথাটাই শুনলাম, কিন্তু তুই যে এমন ভীতু তা তো জানতাম না। মোহনলাল গঙ্গোপাধ্যায় পেশায় ছিলেন পরিসংখ্যানবিদ। তিনি ছোটদের জন্য প্রচুর লিখেছেন। তার বাবা মণিলাল গঙ্গোপাধ্যায়, তার মায়ের বাবা অবনীন্দ্রনাথ ঠাকুর। তাই সাহিত্য আবহাওয়ার মধ্যেই তার বেড়ে ওঠা। তিনি লিখেছেন একটি অসাধারণ পারিবারিক স্মৃতিকথা, দক্ষিণের বারান্দা। এছাড়াও তার অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য সোনার ঝর্ণা, বোর্ডিং স্কুল, বাবুদের অ্যাডভেঞ্চার এবং লঙ্কা যাত্রা। কেমন লাগলো বুধ জানিও, কিন্তু একটা ছোট্ট SMS করতে পারো 919 FM। আরো অডিও গল্প শুনতে ভিজিট করুন wapsip.com, WAPSIP.com।